আসসালামু আলাইকুম। রাষ্ট্রের খুবই একটা অ্যালার্মিং বিষয় নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। আপনারা জানেন যে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সম্মানিত শিক্ষকগণ তারা সর্বজনীন পেনশন স্কিমের বিরুদ্ধে একটি সর্বাত্মক আন্দোলনে নেমেছেন। তাদের সম্মানিত শিক্ষকদের এই ন্যায্য আন্দোলনটিকে আমরা শিক্ষার্থীরা এটিকে নিয়ে অনেক বেশি ট্রল করছি, এটিকে আমরা ব্যঙ্গ বিদ্রূপের একটি ক্ষেত্র বানিয়েছি এবং শিক্ষকদেরকে আমরা সেলফিশ, স্বার্থান্বেষী কিংবা স্বার্থবাদী এই ব্যাপারগুলো নিয়ে আমরা আসলে শিক্ষকদেরকে নেতিবাচকভাবে আখ্যায়িত করছি। এখন এই যে একজন ছাত্র এবং শিক্ষকের সম্পর্কের দূরত্বটা কত বেশি হলে আজকে আমরা এরকম একটা অ্যালার্মিং সিচুয়েশন তৈরি হয়, এই ব্যাপারটি কিন্তু ওভার দি নাইট ঘটেনি। এটি কিন্তু রাষ্ট্রে ধীরে ধীরে এই ব্যাপারটি কিন্তু আমরা এই পর্যায়ে এসেছি। এখন এখানে কয়েকটি ফ্যাক্টর আলোচনা করা উচিত। আপনারা জানেন যে এই যে সার্বজনীন পেনশন স্কিমে এখানে প্রত্যয় নামে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সকল শিক্ষককে অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন এই যে পেনশন যে শব্দটা, এটা কিন্তু এক ধরনের একটা রিওয়ার্ড, এটা কিন্তু একটা অনার। সাধারণত যারা রাষ্ট্রের একটা বৃহৎ পরিসরে রাষ্ট্রের সেবাদান করে, ওই তাদের সেবাদানের পরিপ্রেক্ষিতে ওই সকল সম্মানিত ব্যক্তিগণের শেষ জীবনটা যাতে একটু শান্তিতে কাটে, একটু সুখে সমৃদ্ধে কাটে, সেজন্যই কিন্তু বিভিন্ন রাষ্ট্র এই পেনশনের ব্যবস্থাটা করে থাকে। এখন শিক্ষকরা তারা রাষ্ট্রের একটা গুরুত্বপূর্ণ পদে আছেন এবং এখানে একটা বৃহত্তর পার্সপেক্টিভ থেকে তারা সোসাইটিকে সেবা দিয়ে যাচ্ছেন এবং তারা যাতে শেষ বয়সে এই পেনশনটা তারা পান, সেটা কিন্তু তাদের একটা ন্যায্য দাবি। এই দাবিটার পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীরা যখন এটাকে নিয়ে ট্রল করছে, সে ব্যাপারে কিন্তু কিছু বিষয় আসলে কিছু ফ্যাক্টর চলে আসে। প্রথমত দেখুন, এই সর্বজনীন পেনশন স্কিমটা যখন গৃহীত হয় তখন কিন্তু এই পেনশন স্কিমের লং টার্ম এবং শর্ট টার্ম সোশিও ইকোনমিক ইম্প্যাক্টটা কী হবে, এটাকে সোসাইটি আসলে খুব কোর্ডিয়ালি অ্যাকসেপ্ট করবে নাকি এটাকে রিভল্ট করবে, এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু ভয়েস রেজ করা কাদের উচিত? কারণ সম্মানিত শিক্ষকদের, একটা ইউনিভার্সিটির সম্মানিত শিক্ষকগণ তারা হচ্ছে জাতির বিবেক। আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন সংকীর্ণ বিবেচনায়ও কথা বলার যে স্কোপটুকু সবচেয়ে বেশি যে স্কোপ পান সেটা হচ্ছে সম্মানিত শিক্ষকগণ। তাদের কথা বলার জায়গাটা এখনো আছে। এরকম একটা পরিস্থিতিতে সম্মানিত শিক্ষকগণ যখন রাষ্ট্রের অসঙ্গতি নিয়ে ভয়েস রেজ না করেন, যখন তারা চুপ থাকেন, বরং বিভিন্ন অন্যায় অসঙ্গতির পক্ষেই সাফাই গিয়ে যান, ঠিক সেরকম একটা পরিস্থিতিতেই কিন্তু এই শিক্ষার্থীদের মনে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এই যে ছাত্র শিক্ষক সম্পর্কের মধ্যে আপনি অ্যাটাচমেন্ট থিওরি বলেন কিংবা সোশ্যাল কগনিটিভ থিওরি বলেন, সম্পর্কটা হওয়া উচিত কিন্তু পারস্পরিক শ্রদ্ধাবোধের, পারস্পরিক ভালোবাসার এবং পারস্পরিক সহযোগিতার। একজন শিক্ষক যখন তার ন্যায্য দাবি নিয়ে মাঠে নামবেন, তখন একজন শিক্ষার্থী হিসেবে, একজন ছাত্র হিসেবে তার নৈতিক দায়িত্ব তার শিক্ষকের ওই ন্যায্য দাবির প্রতি তার আকুণ্ঠ সমর্থন থাকা। একইভাবে ইন রিভার্স, আমরা যদি একজন ছাত্র যখন, একজন শিক্ষার্থী যখন তার ন্যায্য দাবি নিয়ে তিনি যখন মাঠে নামবে, তখন একজন শিক্ষকের উচিত ওই শিক্ষার্থীর দাবিটি যদি ন্যায্য হয় সেটির পক্ষে তার ভয়েসটা রেজ করা এবং সেটির পক্ষে কথা বলা। কিন্তু বাংলাদেশের পরিপ্রেক্ষিতে কিন্তু এই ব্যাপারটি ঘটছে না। একজন শিক্ষার্থী কিংবা আপনি জানেন যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় যখন মেরিটোক্রেসিকে প্রাধান্য দেওয়ার পরিবর্তে যখন কোটা সিস্টেম পুনর্বহাল করার কথা হচ্ছে, ওইরকম একটা সিচুয়েশনে শিক্ষার্থীরা যখন আন্দোলনে নেমেছে, তখন ওই মুহূর্তে শিক্ষকদের উচিত ছিল তাদের শিক্ষার্থীদের যে দাবি দেওয়া সেটিকে নিয়ে ভয়েস রেজ করা এবং সেটি নিয়ে কথা বলা এবং মেরিটোক্রেসির পক্ষে তাদের মতামত তুলে ধরা। শিক্ষকরা যখন শিক্ষার্থীদের এই ন্যায্য দাবিগুলোর প্রতি তারা যখন ভয়েস রেজ করলেন না, ঠিক একইভাবে এখন শিক্ষার্থীরা সেই ব্যাপারটি কিন্তু বেশি ফোকাস দিচ্ছে, শিক্ষার্থীরাও সেটিকে সাপোর্ট দিচ্ছে না। এটি হচ্ছে প্রথম দিক। এখন এই ব্যাপারটিকে যদি আপনি আমলাদের দৃষ্টিকোণ থেকে দেখেন, রাষ্ট্রের যারা পলিসি মেকার, নীতি নির্ধারক রয়েছে, আপনারা জানেন যে আজকে ইউনিভার্সিটিগুলোতে আপনি হয়তো 4 বছর কিংবা 5 বছর পড়াশোনা করবেন। এই আপনি 4-5 বছর পড়াশোনা করে আপনি কিন্তু বিসিএস দিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পলিসি মেকার হবেন, আপনি কিন্তু আমলা হবেন। এখন আপনি আপনার ইউনিভার্সিটি থাকা অবস্থায় আপনি যখন দেখবেন আপনি নানা সংকটে ভুগছেন, আপনি আবাসিক সংকটে ভুগছেন, আপনার ক্যাম্পাস এখানে আসলে এটা কোনো ক্যাম্পাসের মধ্যেই পড়ে না, এখানে শিক্ষার কোনো পরিবেশ নাই, আপনি যখন দেখছেন আপনার নানা অসঙ্গতি থাকা সত্ত্বেও আপনার সম্মানিত শিক্ষকরা সেটির সমাধানের তেমন কোনো চেষ্টা করছে না এবং সেটি নিয়ে ভয়েস রেজ করছে না, তখন কিন্তু শিক্ষকদের প্রতি আপনার একটা বিরূপ মনোভাব তৈরি হয়। আপনি যখন দেখবেন যে আপনার শিক্ষক 12টায় ক্লাস শিডিউল দিয়ে সে 12টা বাজে আসছে না, সে বলছে যে আমি 3টায় ক্লাস নিব, 3টায় ক্লাস শিডিউল দিয়ে সে যখন বলে আমি আজকের ক্লাসটি নিতে পারবো না, আজকের ক্লাসটি ক্যান্সেল, আপনি যখন দেখছেন যে আপনার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সে প্রাইভেট ইউনিভার্সিটিতে ক্লাস নেওয়ার জন্য আপনার ক্লাসটিকে সে আসলে ক্যান্সেল করছে, তখন ওই শিক্ষকদের প্রতি কিন্তু আপনার একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়। দ্বিতীয়ত আমি এই যে শিক্ষকদের কথা বলছি, এটা কিন্তু খুব বেশি না, এটা কিন্তু আসলে একটা হ্যান্ডফুল অ্যামাউন্ট অফ শিক্ষক, সকল শিক্ষক না।
বিশ্ববিদ্যালয়ে এখনও আছে অসংখ্য শিক্ষক রয়েছে যারা আসলে খুব ভালো পড়ান, যারা আসলে ছাত্রদের মঙ্গল কামনা করেন, যারা আসলে ছাত্রদের এই ব্যাপারগুলোকে সমর্থন করেন। আপনি যখন দেখছেন আপনার ক্লাসে শিক্ষক আসলে পড়াতে পারছে না, আপনি যখন দেখছেন এখানে ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে বিভিন্ন লিঙ্ক লোবিংয়ের মাধ্যমে আপনার ডিপার্টমেন্টে টিচার নিয়োগ হচ্ছে, আপনি যখন দেখেন যে একজন টিচার সে আসলে স্টুডেন্টদেরকে পড়াতে পারছে না, ঠিক তখনই শিক্ষকদের প্রতি আপনার একটা বিরূপ মনোভাব তৈরি হয়। এই যে একটা বিরূপ মনোভাব নিয়ে একজন স্টুডেন্ট যখন তার গ্রাজুয়েশন কিংবা পোস্ট গ্রাজুয়েশন সম্পূর্ণ করে, যখন সে বিসিএস দিয়ে আমলা হয়ে যায়, তখন তার মধ্যে এইরকম একটি নোশন, এরকম একটি সেন্স কাজ করে যে আমি যে শিক্ষকদেরকে দেখেছি, এখন তো ইউনিভার্সিটির শিক্ষকের জন্য মেধা লাগে না, লাগে লিঙ্ক লোবিং। আমি আসলে যেটা দেখেছি, আমি দেখেছি যে আসলে শিক্ষকরা পড়াতে পারেন না। তখন আমলাদের মধ্যে এই সেন্সটি কাজ করে, তাদের মধ্যে একটা সুপারিয়রিটি ভাব চলে আসে। তারা মনে করার চেষ্টা করেন আরে শিক্ষকদের থেকে তো আমি অনেক বেশি জানি। অথচ এই ব্যাপারটা কিন্তু উল্টো হওয়ার কথা ছিল। একজন ইউনিভার্সিটির শিক্ষক আর একজন আমলা জ্ঞানের দিক থেকে কিন্তু সেখানে আকাশ পাতাল পার্থক্য। একজন শিক্ষকের জ্ঞানের সাথে কিন্তু একজন আমলার জ্ঞানেরটা কিন্তু কখনো তুলনার মধ্যেই পড়ে না। কিন্তু একজন আমলা যখন তার ইউনিভার্সিটি লাইফে এই ব্যাপারগুলো যখন সে প্রত্যক্ষদর্শী হয়, তখন কিন্তু তার মধ্যে এই কাজটা করে। যে কারণে আসলে বর্তমানে বাংলাদেশে আমলা এবং শিক্ষকদের মধ্যে একটা বিশাল একটা তফাৎ এবং একটা দূরত্ব তৈরি হয়েছে। বলা যেতে পারে যে এখানে একটি কম্পিটিশন চলছে শিক্ষক এবং আমলাদের মধ্যে। এখন এই যে অল্প সংখ্যক শিক্ষকের কারণেই কিন্তু আজকে সমস্ত শিক্ষকগণ তারা কিন্তু আসলে ট্রলের শিকার হচ্ছেন, তারা ব্যঙ্গ বিদ্রুপের শিকার হচ্ছেন। কারণ সোসাইটিতে শিক্ষকদের একটা উঁচু অবস্থান ছিল, তারা হচ্ছে সোশ্যাল স্ট্রাকচারের তারা উপরের দিকে অবস্থান করেন, তাদের একটা সম্মান ছিল, মানুষ সম্মানের দৃষ্টিকোণ থেকে দেখতো। আপনি যদি দেখেন 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় যে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়, সেখানে কিন্তু অধিকাংশই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ। অর্থাৎ তারা কিন্তু প্রথমেই টার্গেট করেছিল যে একটা জাতির শিক্ষকদেরকে যদি আমি শেষ করে দিতে পারি, ওই জাতি কিন্তু উঠে দাঁড়াতে পারবে না। বর্তমানে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে এমন একটা পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যেখানে আসলে মানুষজন এখন মনেই করে যে আসলে শিক্ষক হওয়ার জন্য খুব বেশি মেধার প্রয়োজন নাই, শিক্ষক হওয়ার জন্য আমার কোনো বড় ভাই, শিক্ষক হওয়ার জন্য আমার লিঙ্ক লোবিং কিংবা হচ্ছে নিয়োগ বাণিজ্য হইলেই যথেষ্ট। এখন এই ব্যাপারগুলো কিন্তু ওভার দি টাইম সোসাইটির মধ্যে কিছু শিক্ষকগণের কারণেই কিন্তু এই ধরনের ধারণা মানুষের মধ্যে জন্মেছে। আমাদের ইউনিভার্সিটিগুলোতে এখনও বহু সংখ্যক শিক্ষক রয়েছেন যারা আসলে অনেক বেশি ট্যালেন্টেড, যারা আসলে রাষ্ট্র সোসাইটি স্টুডেন্টদের পক্ষে কাজ করে যাচ্ছেন, যারা তাদের অন্যের বিরুদ্ধে ভয়েসটা রেজ করে যাচ্ছেন। কিন্তু এই যে অল্প সংখ্যক শিক্ষক যারা দিনরাত পড়াশোনা বাদ দিয়ে, একজন ইউনিভার্সিটির শিক্ষকের যে কাজ সে হচ্ছে নলেজ জেনারেট করবে এবং সেটি আসলে স্টুডেন্টদের মাঝখানে ছড়িয়ে দেবে। একজন শিক্ষক যখন তার গবেষণা এবং তার পড়ালেখা বাদ দিয়ে সে যখন আসলে দিনরাত রাজনীতি নিয়ে ব্যস্ত, সে তার পদোন্নতি নিয়ে যখন সে ব্যস্ত হয়ে পড়ে, তখনই ওই শিক্ষকদের প্রতি, এই অল্প সংখ্যক শিক্ষকের কারণে সমস্ত শিক্ষকদের প্রতি কিন্তু এই ছাত্র সমাজের একটা বিরূপ মনোভাব তৈরি হয়, যেটারই আজকে একটা রিফ্লেকশন আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রলের মাধ্যমে।